বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশেও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। সাথে আছে সৌমিত্র সুপ্ত। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার লাফিয়ে বাড়ছে। গত 4 দিনে শনাক্ত হয়েছে 10,000-এর বেশি। এই 4 দিনে মারা গেছেন 136 জন। আর গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,695 জন। ঘন্টা হিসেব করলে প্রতি মিনিটে প্রায় 2 জন শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, করোনায় মৃতদের পারিবারিক কবরস্থানে দাফনে কোনো সমস্যা নেই। দেশে প্রথম 3 সপ্তাহে আক্রান্ত ছিল 51 জন, মৃত্যুর সংখ্যা ছিল 5 জন। 13তম সপ্তাহের 4 দিনেই নিশ্চিত সংক্রমণের সংখ্যা 10,532 জন। 4 দিনে মৃত্যু সংখ্যা 136। 13তম সপ্তাহের পরিসংখ্যানেই উঠে আসছে মহামারীর ভয়াবহতা। মঙ্গলবার পর্যন্ত নিশ্চিত মোট করোনা আক্রান্ত 55,140 জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 21.02%। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবটি আর চালানো হবে না। জটিলতা থাকায় চলছে না জামালপুরের শেখ হাসিনা মেডিকেলের ল্যাবটিও। তাই কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা, যে কারণে শনাক্ত কমেছে। এদিন 2,695 জনের রিপোর্ট পজিটিভ আসে, মারা গেছে 37 জন। শনাক্ত হয়েছে 2,695 জন এবং এ পর্যন্ত শনাক্ত 55,140 জন। শনাক্তের হার 21.54%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 746 জন। জানানো হয়, পরীক্ষা অনুপাতে শনাক্তের হার প্রায় 22 ভাগ। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের দাফন নিয়ে ভীতিকর কিছু নেই বলেও জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। নিয়ম অনুযায়ী মৃতদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যায়। ওয়ার্ল্ডোমেট্রিক্সের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 21। এটা প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির দেহে কোভিড-19 ভাইরাসটি ছড়িয়েছে। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। করোনা বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার রাজীব মৈত্র। ডাক্তার রাজীব মৈত্র, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। করোনা সংক্রমণ এখন কোন ফেজে অবস্থান করছে? পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ সৌমিত্র। আসলে আমরা সবাই জানি করোনা ভাইরাস এখন বাংলাদেশে প্রায় চূড়ান্ত পর্যায়ে কাছাকাছি চলে গেছে এবং এর ভয়াবহতা ক্রমেই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সেটা আমরা প্রতিদিনের যে পরিসংখ্যান, যে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা, সেটা দেখলেই কিছুটা অনুমান করতে পারি। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের দেশে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে। এর ফলে আমাদের দেশের যে জনগণ, তার একটা বড় অংশ আছে কিছুটা অসচেতন এবং এর ফলে আমাদের কমিউনিটি ট্রান্সমিশন আস্তে আস্তে এর ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের করোনা ভাইরাসে আক্রান্তের রোগীর সংখ্যাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমেই আমরা বেশ ভয়াবহ পর্যায়ের দিকে চলে যাচ্ছি। সৌমিত্র, যারা অ্যাজমা সহ জটিল রোগে আক্রান্ত, তাদের বাড়তি কি সতর্কতা দরকার? এই ধরনের রোগীরা করোনা পজিটিভ হলে কি কি উপসর্গ দেখা দিতে পারে? ধন্যবাদ সৌমিত্র। আসলে যারা অ্যাজমা বা অন্যান্য ফুসফুসজনিত রোগে আক্রান্ত থাকে, তাদের ফুসফুস আগে থেকেই কিছুটা দুর্বল থাকে এবং এই করোনা ভাইরাস সবচেয়ে বেশি ফুসফুসকেই আক্রান্ত করে। অ্যাজমা রোগী যারা আছে, তাদের শ্বাসনালী কিছুটা সংকুচিত থাকে এবং যাদের মাঝে মধ্যেই শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় এবং করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের ব্যাপকতা আরো বৃদ্ধি পায় এবং দেখা যায় শ্বাসকষ্ট অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তাদের রোগীদের থেকে কিছুটা ঝুঁকিপূর্ণ এবং অবশ্যই যাদের শ্বাসতন্ত্রের সমস্যা আছে বা অ্যাজমা জাতীয় রোগ আছে, তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে তারা সবসময় মাস্ক ব্যবহার করবে এবং বাইরে যদি যাওয়াই লাগে অবশ্যই ভালো একটি মাস্ক যেন ব্যবহার করে এবং হ্যান্ড স্যানিটাইজার যেন ব্যবহার করে। কারণ অ্যাজমা রোগী বা শ্বাসতন্ত্রের যে রোগগুলো আছে, তাদের যদি করোনা আক্রান্ত হয়, তবে তাদের ভয়াবহতা অন্যান্য রোগে আক্রান্তদের থেকে একটু বেশি হয়। ধন্যবাদ সৌমিত্র। ডাক্তার রাজীব মৈত্র, আপনি আমাদের সাথেই থাকুন, আবারও ফিরবো আপনার কাছে।
সরকারি খরচে করোনা রোগীদের আর চিকিৎসা দেবে না আনোয়ার খান মডার্ন হাসপাতাল। 1 জুন থেকে রোগীদের নিজস্ব খরচে চিকিৎসা নিতে হচ্ছে এখানে। কর্তৃপক্ষ এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মৌখিক আলোচনার পর আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। মন্ত্রণালয় বলছে, সই হওয়া সমঝোতা যে কোনো পক্ষ চাইলেই বাতিল করতে পারে। মাহফুজ মিশুর রিপোর্ট। অনেকটা ঢাকঢোল পিটিয়ে মেয়ের মাঝামাঝি করোনা রোগীদের চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক সই করে আনোয়ার খান মডার্ন হাসপাতাল। সরকারের তালিকাভুক্ত কোভিড হাসপাতাল হওয়ায় চিকিৎসার যাবতীয় খরচ বহন করার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। অবকাঠামো, সেবা, চিকিৎসক ও নার্সের সংখ্যাসহ অন্যান্য বিষয় বিবেচনায় মন্ত্রণালয় থেকে পুরো খরচ পাবে বেসরকারি হাসপাতালটি। 18 মে থেকে চালু করোনা ইউনিটে ভর্তি হয়েছেন অনেক রোগী। যারা ছাড়া পেয়েছেন তাদের কাছ থেকে বিল আদায়ের অভিযোগ উঠেছে হাসপাতালটির বিরুদ্ধে। 18 মে থেকে 31 মে এই যে সময়কাল, এই সময়কালে যে সমস্ত রোগী চিকিৎসা নিয়েছে তাদের ব্যয়ভার সরকার দেবে এবং 1 জুন থেকে হয়তো আনোয়ার খান রোগীদের উপর চার্জ করতে পারবে। চালুর 2 সপ্তাহ না পেরোতেই 30 মে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সমঝোতা স্মারকের সরকার খরচ বহন করবে এই ধারাটি বাতিলের দাবি করে তারা। যুক্তি, এতে করে কমবে হাসপাতালের ব্যয়, সরকারের খরচও। আনোয়ার খান হয়তো ধারণা করেছেন যে ডেজিগনেটেড হাসপাতালে তারা থাকতে চাচ্ছেন না, এটাই বোধহয় ভালো। 1 জুন থেকে তারা ওই এমওইউর বাইরে চলে আসার জন্য একটা প্রেয়ার দিয়েছে। সেই প্রেয়ার গতকাল শুনেছিলাম যে এটা শিগগিরই অনুমোদন হচ্ছে ফ্রম 1 জুন। আনোয়ার খান মডার্ন এখন নিজস্ব ব্যবস্থাপনায় কোভিড রোগীদের চিকিৎসা দিতে আগ্রহী। মন্ত্রণালয়ও বিষয়টিতে অনেকটাই ইতিবাচক। আইনগত এরকম বাইন্ডিংস তৈরি হয় না এমওইউর ক্ষেত্রে, যেরকম লিজ অথবা এগ্রিমেন্টের ক্ষেত্রে হয়। আর এমওইউর ক্ষেত্রে সাধারণত বলা থাকে যে কোনো এক পক্ষ চাইলে বেরিয়ে আসতে পারে। বেরিয়ে যাওয়ার জন্য ওরা সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে এবং সরকার হয়তো সেটা বিবেচনা করার পথে। এই হাসপাতালটির মালিক আনোয়ার হোসেন খান এমপি, বেসরকারি মেডিকেল কলেজ মালিক সমিতিরও সাধারণ সম্পাদক। আমার জানা মতো এখনো আর কোনো হাসপাতাল করেনি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন এস আলম গ্রুপের পরিবারের সদস্যরা। সন্ধ্যায় আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে কোভিড মুক্ত হয়ে বাসায় ফেরেন তারা। 24 মে করোনা সংক্রমণ নিয়ে বেসরকারি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা। সুস্থ হওয়া সদস্যদের ফুল দিয়ে বিদায় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় ডাক্তার রুবায়াত শেখ গিয়াসউদ্দিন বলেন, রোগীরা সুস্থ হলে সেটি চিকিৎসক ও হাসপাতালের বড় প্রাপ্তি। এ সময় এস আলম গ্রুপের পক্ষ থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতালকে কৃতজ্ঞতা জানানো হয়। ডক্টর আতাউর রহমান, আপনার মিস্টার স্বামী এবং ওনার পুরো টিমকে আমাদের গ্রুপ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাইভেট সেক্টরের জন্য একটা মাইল ফলক, এবং আমি সেই জন্য আমাদের গ্রুপের পক্ষ থেকে পুরো ডাক্তার, নার্স, পুরো টিমকে এমন আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সীমিত পরিসরে বলা হলেও লঞ্চ যাত্রা সীমিত থাকছে না। অনেকে টেলিভিশনের ক্যামেরা দেখে শুরু করেন মাস্ক খোঁজাখুঁজি। চেষ্টা চলে একটু দূরে সরার। তবে যাত্রীদের অভিযোগ, মালিকরা নানা অজুহাতে কম লঞ্চ ছাড়ছেন, ফলে অতিরিক্ত যাত্রী হতে বাধ্য হচ্ছেন তারা। স্বাস্থ্যবিধি কথাটাই যেন একটা প্রহসন হয়ে গেছে। কতটা মানছেন এমন প্রশ্ন হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছেন যাত্রীরা। বরগুনাগামী এই যাত্রীদের মুখে মাস্ক নেই, তবে কমতি নেই অজুহাতের। শুরু হলো খোঁজাখুঁজি, আতিপাতি করে খুঁজে পাওয়া গেল তা। ক্যামেরা দেখে অনেকেই মাস্ক পরছেন, চেষ্টা করছেন দূরত্ব বজায় রাখার। সদরঘাটে সব লঞ্চের চিত্রে একই রকম, গাদাগাদি করে উঠছেন যাত্রী, স্বাস্থ্যবিধি তো মানছেনই না। যাত্রীরা বলছেন 4টি লঞ্চের জায়গায় ছাড়া হচ্ছে 2টি লঞ্চ, যে কারণে অতিরিক্ত যাত্রী হয়ে যেতে হচ্ছে গন্তব্যস্থলে। এবং লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যাত্রীদের মাঝেও রয়েছে স্বাস্থ্যবিধি মানার উদাসীনতা, জোর করে স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না তাদের। লঞ্চের বাইরের চিত্রটাও একই রকম, শত শত লোক ভিড় করছেন ঘাটে। লঞ্চ ভিড়তেই ওঠার প্রতিযোগিতা। আগে উঠতে হবে, এই দৌড়ে লঞ্চ কর্তৃপক্ষের জীবাণুনাশক ব্যবহার করার সময় মিলছে না। পাবলিক তো লকডাউনই মানতেছে না। এই যে স্বাস্থ্যবিধি আমরা যে দাগ দিছি নিয়ম শৃঙ্খলা ভাবে বসার জন্য, সেটা তো এই শৃঙ্খলা মানতেছে না। হ্যাঁ, এটা সচেতন হওয়া দরকার জনগণের। যাত্রীরা মানে, কিছু যাত্রীরা মানে না, যারা না মানে বাধ্য করে মানাইতে মুখ দিয়ে বললে যতদূর পারা যায়।
এদিকে ঘাটে লঞ্চের ধাক্কায় মালবোঝাই একটি নৌকা ডুবে যায়। মাঝির দাবি 3 লাখ টাকার পণ্য জলে ভেসে গেছে। ভাসতে থাকা পণ্য অনেকেই সাঁতরে তোলার চেষ্টা করছেন। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাসগুলোতে সর্বনিম্ন ভাড়ার কোনো বালাই নেই। গাড়িতে উঠলেই আদায় করা হচ্ছে 10 থেকে 15 টাকা। অথচ রোববারের প্রজ্ঞাপনে বলা হয়েছিল সর্বনিম্ন ভাড়া মিনি বাসে 5 টাকা আর বাসের জন্য 7 টাকা। অবশ্য এটি নিয়ে খুব একটা ঝামেলায় জড়াচ্ছেন না যাত্রীরাও। মহামারীর মধ্যে অতি জরুরি দরকার ছাড়া তেমন কেউ বাসে উঠছেন না। সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহনের চাপ। ঢাকা আগের রূপে না ফিরলেও সিগন্যালগুলোতে গাড়ির সারি। সবাই ঝুঁকির মধ্যেই, ঝুঁকিমুক্ত তো আমরা কেউই না। ঝুঁকির মধ্যে আমাদের এখন বের হইতেছে। আরো 15টা দিন যদি আমরা লকডাউন করে রাখতাম, এটা মনে হয় আমাদের সবার জন্য অনেক বেশি ভালো হতো। সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং অতিরিক্ত যাত্রী নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, এগুলো ব্যাপারে আমরা দেখভাল করতেছি। বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখেই যাত্রী পরিবহন করে বাসগুলো। যাত্রী কম থাকায় শর্ত মানতে অসুবিধা হয়নি তাদের। অফিস আদালত যদি সম্পূর্ণভাবে না খোলে তাহলে আর যাত্রী কিভাবে পাবো আমরা? যেভাবে আসছে এভাবে হলে অবশ্যই সন্তুষ্ট। আমরা যদি সচেতন হই তাহলে হয়তো প্রতিরোধ করা সম্ভব। সোমবার থেকেই নতুন ভাড়া অর্থাৎ আগের চেয়ে 60% বেশি আদায় করছে বাসগুলো। কিন্তু অল্প দূরত্বে যারা যাচ্ছেন তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণ বা তারও বেশি। কোনো বাস 10 টাকার কমে কোনো ভাড়া নিচ্ছে না। কেউ কেউ সর্বনিম্ন ভাড়া 15 টাকা নিচ্ছে, যা প্রজ্ঞাপনের দ্বিগুণেরও বেশি। স্থান থেকে উঠছি, ফার্মগেট যাবো, 15 টাকা করে ভাড়া দিছি, 2 জন 30 টাকা। সর্বনিম্ন 15 টাকা। মাত্র অফিস খুলছে, এর মধ্যে এত ভাড়া হইলে তো মানুষের আসলে কষ্ট হয়ে যাবে। দূরপাল্লার বাসগুলো ছেড়েছে কম সংখ্যক যাত্রী নিয়ে। স্বাভাবিক সময়ের ভিড় নেই বাস টার্মিনালে। কয়েকদিন পর যাত্রী চাপ বাড়বে বলে আশা করছে চালক শ্রমিকরা। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চালু হওয়ার তৃতীয় দিনে ট্রেন যাত্রার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি মানতে ও ট্রেন জীবাণুমুক্ত করতে কর্তৃপক্ষের বাড়তি তৎপরতা। বসার ক্ষেত্রেও মানা হচ্ছে সামাজিক দূরত্ব, মাঝে ফাঁকা থাকছে এক সিট। সময়মতো ট্রেন ছাড়ায় ভোগান্তিও কমেছে যাত্রীদের। তবে বয়স্কদের মাঝে সচেতনতা থাকলেও উদাসীনতা বাচ্চাদের মাস্ক পরানোর ক্ষেত্রে। নতুন 11টি সহ সারা দেশে মোট 19টি ট্রেন যাতায়াত করছে বিভিন্ন রুটে। পর্যন্ত যে রকম পরিস্থিতি দেখতেছি আমি সন্তুষ্ট। স্বাস্থ্যবিধি অনুযায়ী হচ্ছে আর সবকিছুই পারফেক্ট। রেল যাত্রায় যাত্রীদের সন্তুষ্টি বার্তা। সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের রেলওয়ের চেষ্টাও ছিল চোখে পড়ার মতো। একজন একজন করে ঢুকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা একটা টিকিট চেক করে করে সবাইকে ঢুকে দিচ্ছে। সবার উচিত যে বাচ্চাদের খাতিরে তো ওদের সুরক্ষার দরকার আছে। নতুন 11টি ট্রেন যুক্ত হয়েছে আন্তনগর রুটে। রাজধানী থেকে 14টি ট্রেনের যাতায়াত আছে। সময়মতো ছেড়েছে সব ট্রেন। জীবাণুনাশক আমরা দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করাচ্ছি। 19টা ট্রেন সারা বাংলাদেশ থেকে চলবে, কিন্তু আমার ঢাকার সাথে সম্পৃক্ত 14টা। যাত্রীদের মাঝে সচেতনতা থাকলেও চোখে পড়েছে শিশুদের মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা। ছিল ঠুনকো কিছু অজুহাত। আসলে জরুরি দেখেই বাচ্চাকে নিয়ে যেতে হইতেছে। বাচ্চার মুখে তো মাস্ক নেই। বাচ্চা তো অনেক সময় নিঃশ্বাস নিতে সমস্যা হয়, এই কারণে। খালি বাসায় তার 2 বাচ্চা রাখতে আমি অফিসে যেতে পারবো না, তার জন্য দিয়ে দিচ্ছি। ছোট মানুষ খাইতেছে তো এই কারণে খুলে রাখছে। স্বাস্থ্যবিধি মানতে কর্তৃপক্ষের যেমন তোড়জোড় ছিল, তেমন ট্রেনকে জীবাণুমুক্ত করতেও ছিল তৎপরতা। বসার ক্ষেত্রেও এক সিট ফাঁকা রেখেছিল আসন বিন্যাস। না, আদৌ এত পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখি নাই, কিন্তু এখন যে অবস্থা আমরা দেখতেছি এটা খুবই ভালো। আর এটা যদি কন্টিনিউ করতে পারে তা আরও ভালো। আমি অ্যালার্ট যতই থাকি, আমার পাশের জন যদি অ্যালার্ট না থাকে তাহলে আমার রিস্ক কিছুটা থেকে যায়। শুরুটা যেমন ঠিকঠাক ছিল, আগামীতেও স্বাস্থ্যবিধি মেনে চলার এই তৎপরতা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা যাত্রীদের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সাথে আছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার রাজীব মৈত্র। ডাক্তার রাজীব মৈত্র, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি কেমন? সেখানে এই রোগীরা কতটা চিকিৎসা পাচ্ছেন? ধন্যবাদ। আমাদের কুষ্টিয়াতে অন্যান্য জেলা বা অন্যান্য অঞ্চলের তুলনায় আমরা অনেকটাই ভালো অবস্থানে আছি।
আমাদের এখানে পিসিআর ল্যাব চালু আছে এবং পিসিআর ল্যাবের কার্যক্রম খুব দক্ষতার সাথেই চলমান আছে। আমরা এখানে মোট ৭৬ জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করতে সমর্থ হয়েছি। এর মধ্যে ৬ জন রোগী আমাদের হসপিটাল আইসোলেশনে ভর্তি ছিল, তাদের মধ্যে ৫ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ১ জন বর্তমানে ভর্তি আছেন। আমাদের হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অত্যন্ত দক্ষ সেবাতে আমাদের এখানে কোভিড-19 আক্রান্ত রোগীদের খুব ভালো চিকিৎসা চলছে। ডাক্তার রাজীব বৈদ্য, লকডাউন উঠে যাওয়ায় কারো কারো মধ্যে গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থা চললে তো সংক্রমণ বাড়তেই থাকবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় কি? জি, আসলে আমরা লকডাউন কিছুটা উঠে গেছে বা শিথিল হয়েছে, এটারও একটা কারণ আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে মানুষের আয়ের পথ দীর্ঘদিন বন্ধ রাখা আসলে সম্ভব না, এবং আমরা সবাই জানি আমাদের দেশের একটা বড় অংশের মানুষ যারা দারিদ্র্য সীমার অনেক নিচে বসবাস করে, একটা বড় অংশের মানুষ যাদের দিন আনি দিন খায়, তাদের জন্য আয়ের পথ আমাদের উন্মুক্ত রাখতে হয়। যার কারণে লকডাউন কিছুটা হয়তো শিথিল করা হয়েছে, কিন্তু এর ফলে আমাদের যে ট্রান্সমিশন বা সংক্রমণ এটা অনেক বেড়ে যাচ্ছে। সেজন্য আমার পরামর্শ হবে সবার জন্য যে গা ছাড়া ভাবটা না দিয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। খুব প্রয়োজন ছাড়া যেন আমরা বাইরে বের না হই, এবং বাইরে বের হলেই যেন একটা খুব ভালো মাস্ক ব্যবহার করি, বারবার সাবান দিয়ে 20 সেকেন্ড কমপক্ষে হাত ধুই, এবং বাইরে গেলে যেন আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি। এইগুলো না মানলে আসলে আমাদের সংক্রমণ আস্তে আস্তে বাড়তেই থাকবে। জি সুব্রত, আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে ডাক্তার রাজীব মৈত্র, সেটি হচ্ছে এখন গত 4 দিনের যে পরিসংখ্যান তাতে সংক্রমণের একটা ভয়াল চিত্রই আমরা দেখতে পাচ্ছি বলতে হবে, কিন্তু একই সঙ্গে যেহেতু মানুষকে কর্মস্থলে বেরোতে হচ্ছে, সার্বিকভাবে নিরাপত্তা নিজের সুরক্ষার ব্যাপারে মানুষজন কি ভূমিকা রাখতে পারে? আপনি বেশ কিছু কথা বলছিলেন যে তার নিজের গা ছাড়া ভাব না দেখিয়ে আরেকটু সচেতনতার জন্য, কিন্তু কর্মস্থলগুলোকে নিরাপদ রাখা এবং একই সঙ্গে সাধারণ যেই স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলা, শিষ্টাচার মেনে চলা, কোন বিষয়টার দিকে নজর দেওয়া বেশি জরুরি বলে আপনি মনে করেন? জি, আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধির প্রতি খুবই জোর দিতে হবে। ইতিমধ্যে আমরা সরকার থেকে একটা নির্দেশনা দেখেছি যে সরকারি অফিসগুলোতে 20 থেকে 25% যেন কর্মকর্তা কর্মচারী অফিস করেন এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে একটা মাস্ক ব্যবহার করে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা চলাফেরা করতে পারি তবে হয়তো আমরা এর সংক্রমণ কিছুটা হলেও রোধ করতে পারবো। তবে সবার উপরে একটাই কথা যে আমাদের নিজেদেরকে সম্পূর্ণরূপে সচেতন থাকতে হবে। আমরা নিজেরা সচেতন না হলে আসলে সংক্রমণ রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। আমাদের সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হাত ধুইতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং অবশ্যই যদি খুব প্রয়োজন না হয় বাসার বাইরে না যাওয়াই ভালো। সবার শেষে একটাই কথা, স্টে হোম, স্টে সেফ। আপনাকে ধন্যবাদ ডাক্তার রাজীব মৈত্র আমাদেরকে সময় দেওয়ার জন্য। 24 ঘন্টায় বিশ্বে আরও 4,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3,82,000-এ। একদিনের হিসাবে রেকর্ড 1,16,000 মানুষের শরীরে মিলেছে সংক্রামক ভাইরাসটির উপস্থিতি। সব মিলিয়ে আক্রান্ত প্রায় 64,86,000। যুক্তরাষ্ট্রে 2 দিন পর বেড়েছে প্রাণহানি। 24 ঘন্টায় এই সংখ্যা 1100-র বেশি। চলমান বিক্ষোভে দেশটিতে ভয়াবহ আকারে সংক্রমণ ছড়াবে এমন আশঙ্কা চিকিৎসকদের। দেশটিতে মোট আক্রান্ত প্রায় 19 লাখ। ব্রাজিলেও বেড়েছে মৃত্যু, 1200-র বেশি মানুষ মারা গেছে একদিনে। সব মিলিয়ে মৃতের সংখ্যা 31,000-এর বেশি। গেল 13 দিনের মধ্যে আবারও শতাধিক মৃত্যু হয়েছে ফ্রান্সে। এদিকে ইউরোপের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিয়েছে জার্মানি। ইরানে একদিনে আরও 3,000 কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। এই মুহূর্তে করোনা মহামারীতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে অনুন্নত দেশগুলো, কারণ অনেক দেশে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে ভেঙে পড়েছে তাদের স্বাস্থ্য খাত। তাই এসব দেশগুলোকে সহায়তায় অন্য দেশগুলোকে এগিয়ে আসতে হবে, তাহলেই কমিয়ে আনা সম্ভব হবে মৃত্যুহার। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়েচে ভেলের সাংবাদিক অনুপম দেবকাননগো। অনুপম, যমুনার করোনা আপডেট আপনাকে স্বাগত। যারা শুরুতে ভ্যাকসিন আবিষ্কারের অগ্রগতির দাবি করেছিল অনুপম, তারা এখন পর্যন্ত কতদূর এগুতে পেরেছে আসলে?
বিশ্বে এখন 100টিরও বেশি প্রতিষ্ঠান কাজ করছে, বিজ্ঞানীরা কাজ করছেন ভ্যাকসিন নিয়ে, কিন্তু এর মধ্যে এই মুহূর্তে আসলে 3টি প্রতিষ্ঠানের ভ্যাকসিনের উপরে সবচেয়ে বেশি নজর বিজ্ঞানীদের, পুরো বিশ্ববাসীরই, আমাদেরও। আপনি হয়তো জানেন যে গতকাল মডার্না, আমেরিকার যে ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান, একটি ভ্যাকসিন নিয়ে কাজ করছিল এবং তারা বিশেষ প্রযুক্তি নিয়ে কাজ করছিল, mRNA, এটি নতুন প্রযুক্তি, এবং তারা ঘোষণা দিয়েছে যে তাদের অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে তারা ফেজ 2-তে যাচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের। অর্থাৎ ফেজ 1-এ আপনি জানেন যে শুরুতেই দেখা হয় যে ভ্যাকসিনটি আসলে কাজ করে কিনা, অর্থাৎ ভাইরাস সংক্রমণ ঠেকাতে পারে কিনা। ফেজ 2-তে গিয়ে আরো বেশি সংখ্যক মানুষের উপরে এটি পরীক্ষা করা হবে এবং দেখা হবে যে এই ভ্যাকসিনটি আসলে মানুষের কি পরিমাণ কাজ করে। দুঃখিত, ফেজ 1-এ দেখা হচ্ছিল যে আসলে সেটি মানুষের শরীরে কোনো ক্ষতি করে কিনা। ফেজ 2-তে দেখা হচ্ছে যে এটা কি পরিমাণ কাজ করে। ফেজ 3-তে গিয়ে দেখা হবে বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে, যাদের রক্তচাপ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তাদের শরীরে কোনো ধরনের কোনো সৃষ্টি করে কিনা। তো এই মুহূর্তে কিন্তু সিনোভ্যাক, চায়নার, যুক্তরাজ্যের যে অক্সফোর্ডের বিজ্ঞানীরা কাজ করছেন, তারা প্রায় ফেজ 2 এর কাছাকাছি আছেন, এবং মডার্না আনুষ্ঠানিকভাবে ফেজ 2-তে প্রবেশ করলো। এখানে একটি ভালো খবর হচ্ছে যে ফেজ 1 থেকে ফেজ 2-তে প্রায় 63% ভ্যাকসিন যেতে পারে হিস্টোরিক্যালি, যেটা যে পরিসংখ্যান রয়েছে সেটি বিবেচনায়। কিন্তু ফেজ 2 থেকে ফেজ 3-তে খুব কম সংখ্যক, মাত্র 31% ভ্যাকসিন যেতে পারে। সুতরাং ফেজ 2-তে এই মুহূর্তে যারা এসছে, যারা ফেজ 2 কমপ্লিট করে ফেজ 3-তে যেতে পারবে, তারা কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে একটা কার্যকর ভ্যাকসিন তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন দেখা যাক, মডার্না বলছে জুলাই মাসেই তারা ফেজ 3-তে যেতে পারবে, যেটা খুবই আশার খবর। নিঃসন্দেহে। ইবোলা, কলেরা, এইডসের মতো প্রাদুর্ভাবে নাজেহাল আফ্রিকার নিম্ন আয়ের দেশগুলো। করোনা মহামারী চরম আকার ধারণ করলে তখন কি করবেন তারা? বিশ্ব সম্প্রদায়ের কি দায়িত্ব রয়েছে? আফ্রিকায় আসলে দীর্ঘদিন ধরে নানা মহামারী চলছে, এবং আমি একটি অক্সফোর্ডের একটি কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ডের নানা ধরনের গবেষণা রয়েছে সেটি নিয়ে, সেটি আমি দেখছিলাম গতকাল। এবং তারা কিন্তু ইবোলা আউটব্রেক যখন হয়েছিল, ইবোলা মহামারী 2015 সালে হয়েছিল ওয়েস্ট আফ্রিকায়, তখন থেকে তারা বলছেন যে নানা ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য, এবং তারা হতাশা প্রকাশ করেছিলেন যে এর আগে যেসব মহামারী হয়েছে আফ্রিকায়, সেই সব বিষয়ে তারা ঠিকমতো ব্যবস্থা নিতে পারেননি। এবং এখনো কিন্তু 5 বছর পরেও বিজ্ঞানীরা সেটাই বলছেন যে এই 5 বছরেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এবং বিশেষ করে কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, যেটি মধ্য আফ্রিকায় অবস্থিত, এবং তার আশেপাশের যে দেশগুলো, সেই দেশগুলোতে কিন্তু এখন 3টি মহামারী একসাথে চলছে। বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় মহামারী হামের সবচেয়ে বড় মহামারী চলছে কঙ্গোতে। একই সঙ্গে তারা কোভিড-19 মোকাবেলা করছে, এবং জুনের 1 তারিখে আবার নতুন করে ইবোলার আউটব্রেক দেখা দিয়েছে। সুতরাং যেই হারে আসলে অর্থনৈতিকভাবে এগিয়ে আসা উচিত, কোনোভাবেই এখন পর্যন্ত বাইরের যে সম্প্রদায়, তারা ইউরোপিয়ান, আমেরিকান এবং অন্যান্য যে সম্প্রদায়, তারা এগিয়ে আসছেন না। এবং সবকিছু লকডাউনে চলে যাওয়ার ফলে অনেক ধরনের ভ্যাকসিনেশনও বন্ধ করে দিতে হচ্ছে, পোলিও, হাম থেকে শুরু করে অনেক কিছুর। ফলে কিভাবে তারা এখন পর্যন্ত দেখলেন যে এই মহামারী আসলে দীর্ঘদিন ধরে চলবে, এমনকি অন্যান্য জায়গায় মহামারী যখন থেমে যাবে, তখনও আফ্রিকায় দিয়ে দিতে পারে। প্রজনন স্বাস্থ্যসেবিকাদের নিয়ে করোনাকালে প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানে করণীয় বিষয়ক 2 দিনের কর্মশালা শুরু হয়েছে বগুড়ায়। দুপুরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি FPAB'র বগুড়া জেলা কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়। FPAB'র জেলা সভাপতি সুরাইয়া বাড়ির সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কাজী ফারুক আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহরুল সুজন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিব জুয়েল। কর্মশালায় তৃণমূল পর্যায়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ে সেবাদানকারী 60 জন সেবিকা অংশ নিচ্ছেন। বগুড়ায় করোনা সংক্রমণের পরও পাড়া মহল্লায় নিয়মিত প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন তারা। করোনার সময়ে তারা যেন আরও বেশি সতর্ক ও সুরক্ষিত থেকে সেবা দিয়ে যেতে পারেন, সে লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন। করোনার ধাক্কায় টালমাটাল বেকারি ও কৃষিজাত শিল্প। রফতানির পরিমাণ কমেছে আশঙ্কাজনক হারে। এই শিল্প রক্ষায় প্রণোদনা বা বিশেষ কোনো পদক্ষেপ তো নেই। এমন দুর্যোগে যারা অল্প পরিমাণে হলেও রফতানি করছেন, কৃষি বিভাগ উল্টো তাদের হয়রানি করছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। বেকারি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য শিল্পে আধুনিকতার ছোঁয়া লেগেছে 1 দশক আগে। এসব পণ্য স্থান করে নিয়েছে বিশ্ববাজারে। বিস্কুট, সেমাই, চানাচুর, নুডলস, জ্যাম, জেলি, আচার ও নানা ধরনের জুস রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। গেল বছর এ খাতে রপ্তানির পরিমাণ $800 মিলিয়ন। কিন্তু করোনার কারণে এবার ধাক্কা লেগেছে এ শিল্পে।
মাসে রপ্তানির পরিমাণ $46 মিলিয়ন থেকে নেমে এসেছে মাত্র $3 মিলিয়ন। এ সুযোগে বিশ্ববাজার দখলে নিচ্ছে প্রতিযোগী অন্যান্য দেশ। গত এপ্রিল মাসে একটা শিপমেন্টও আমরা করতে পারিনি বিভিন্ন কারণে। তো সেদিক দিয়ে আমি বলবো সবাই আমরা একটু থ্রেটের মধ্যে আছি, শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের এটা চিত্র। শুধু তাই নয়, করোনার এই সময়ে রপ্তানি করতে গিয়ে উল্টো জুটছে হয়রানি। কৃষি বিভাগে রপ্তানির জন্য সনদ নিতে নানা জটিলতার অভিযোগ করছেন রপ্তানিকারকরা। এই করোনা পরিস্থিতিতে প্ল্যান কোয়ারেন্টাইন বললো যে না, আমরা সার্টিফিকেট দিব না, আমরা প্রসেস ফুডের সার্টিফিকেট দিব না। যুগ যুগ ধরে আপনারা দিয়ে আসতেছেন, আপনারা হঠাৎ করে এই করোনা পরিস্থিতি আপনারা বন্ধ করে দিলেন কেন? এটা কি দেশের স্বার্থে বন্ধ করলেন? উদ্যোক্তারা বলছেন এটি কৃষির সাথে সরাসরি সম্পর্কিত এবং উদীয়মান রপ্তানি খাত। তাই এ শিল্প রক্ষায় সরকারি প্রণোদনা চান তারা। সরাসরি যে রপ্তানিমুখী শিল্পকে যে প্যাকেজ দেওয়ার কথা, সেই সুযোগটা কিন্তু অ্যাগ্রো বেস বা অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রিগুলো পাচ্ছে না। কারণ এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে 80% এক্সপোর্ট যারা করে তারা এই সুবিধাটা পাবে, কিন্তু বাংলাদেশে এমন কোনো অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রি নেই যারা পুরো প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় 80% রপ্তানি করে। সনদপ্রাপ্তি ও সার্বিক প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হলে রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। বর্ণবাদ বিরোধী বিক্ষোভ আন্দোলনের ফলে করোনার সংক্রমণ আরও বাড়বে যুক্তরাষ্ট্রে, এমন শঙ্কা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতিবাদ সমাবেশ আর পুলিশের সাথে সংঘর্ষে মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে শারীরিক দূরত্ব, ফলে খুব সহজেই ছড়াচ্ছে কোভিড-19। মার্কিন চিকিৎসকরা বলছেন প্রাণহানি আর আক্রান্তের সংখ্যায় সবচেয়ে ওপরে থাকা যুক্তরাষ্ট্রে পরিস্থিতি আরও নাজুক হবে। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্তের তালিকা। এর মধ্যে বর্ণবাদ এবং কৃষ্ণাঙ্গ নির্যাতন বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র। নেই সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যগত নিরাপত্তা মানার বালাই। বেশ কয়েক বছর আগে আমার ফুসফুসে অস্ত্রোপচার হয়। আমি জানি খুব ঝুঁকিতে রয়েছি, তবে তার চেয়েও জরুরি এই আন্দোলন। লকডাউন, করোনা এসব কিছুই দীর্ঘ সময় ধরে চলবে। এসব নিয়েই আমাদের চলতে হবে, তাই সব চিন্তা বাদ দিয়ে বিক্ষোভে নেমেছি। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন প্রতিবাদ সমাবেশে আক্রান্ত কেউ থাকলে ব্যাপক হারে ছড়িয়ে পড়বে করোনা ভাইরাস। এমনকি কার কাছ থেকে সেটি ছড়ালো সেই তথ্য পাওয়ার কোনো সুযোগ নেই। বিক্ষোভকারীদের মধ্যে অবশ্যই করোনায় আক্রান্ত ব্যক্তি ছিলেন। তারা অনেক মানুষের সাথে মিশেছেন, একসাথে বিক্ষোভ প্রতিবাদ করেছেন। সেই মানুষগুলো তাদের পরিবারের সদস্যদের কাছে গেছে, ফলে তাদের মাধ্যমে খুব দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তিদের বড় অংশ কৃষ্ণাঙ্গ এবং অভিবাসী। বিক্ষোভের কারণে আরও ঝুঁকিতে পড়বেন তারা, এমন শঙ্কা বিশ্লেষকদের। সবচেয়ে বড় বিষয়টি হলো বিক্ষোভের কারণে টেস্ট অ্যান্ড ট্রেস এই প্রক্রিয়া অনুসরণের কোনো সুযোগ নেই। এত মানুষের ভিড়ে কে কার সংস্পর্শে আসছেন সেটা জানা যাবে না, ফলে আমাদের অজান্তেই বহু মানুষ আক্রান্ত হবেন কোভিড-19-এ। এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শ শনাক্ত করার পর আন্দোলনকারীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা। মুশফিকা হাসান, যমুনা নিউজ। আড়াই মাস পর লন্ডনের কিছু স্কুল খুলে দেয়া হলেও করোনা ভীতিতে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম। প্রায় 50% অভিভাবকই সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য স্কুল কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিলেও আশ্বস্ত নন বাবা মায়েরা। শিক্ষাজীবনে কিছুটা ক্ষতি হলেও সন্তানের স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছেন তারা। দীর্ঘদিন পর যেন বন্দি দশা থেকে মুক্তি। ঘরবন্দি জীবন শেষে প্রিয় স্কুলের আঙ্গিনায় ফিরতে পেরে যেন আনন্দ বাদ মানছে না শিশুদের। প্রায় আড়াই মাস পর পর্যায়ক্রমে খুলে দেওয়া হচ্ছে লন্ডনের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে প্রাইমারি স্কুলের কয়েকটি শ্রেণীর ক্লাস। 2 ফিট শারীরিক দূরত্ব বজায় রাখা সহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের, কিন্তু তাতেও ভরসা নেই অনেক অভিভাবকের। প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থীর বয়স মাত্র 6 বছর। সে 2 মিটার দূরত্ব বজায় রাখার কি বুঝবে? সে বুঝবে না কোথায় স্পর্শ করা যাবে, সাথে সাথে হাত ধুতে হবে, সেটাও তার পক্ষে বোঝা অসম্ভব। সরকারি জরিপেই দেখা গেছে অন্তত অর্ধেক অভিভাবক
তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না। অনেক স্কুলেই নেই স্বাস্থ্যবিধি মানার যথেষ্ট প্রস্তুতি। সীমাবদ্ধতা থাকলেও স্বল্প পরিসরে লেখাপড়ায় ফিরতে চান শিক্ষকরা। আমরা পেছন ফিরে যেতে পারি না। বিশেষ করে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। স্কুল চালু না হলে তাদের প্রাথমিক শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। তবে বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা কতটা নিশ্চিত করতে পারবে স্কুল কর্তৃপক্ষ তা নিয়ে বিস্তর সংশয় অভিভাবকদের। সরকারের প্রচেষ্টার কারণ বুঝতে পারছি। এটা সত্য একটি দেশ আজীবন লকডাউনে থাকবে না, তবে স্বাস্থ্যগত দিক থেকেও আমাকে বিষয়টি দেখতে হবে, কারণ পারিবারিক স্বার্থের বিকল্প নেই। চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর সহ আরো বেশ কিছু দেশে খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোমলমতি শিশুরা শারীরিক দূরত্বের গুরুত্ব কতটা বুঝবে তা নিয়ে প্রশ্ন উঠেছে সবখানি। খোলার একদিন পরই অনেক স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়া। মুজরিবিন তারেক, যমুনা নিউজ। ক্রিকেটে ১৩ বছর পার করলেও মাত্র ৫ বছর আগে ফিটনেসের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সেই সাথে ক্যারিয়ারে সেঞ্চুরি সংখ্যা আরও বাড়লে হয়তো নিজেকে অনন্য উচ্চতায় নিতে পারতেন বলে মনে করেন তিনি। ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মানসেকারের সাথে অনলাইন আড্ডায় জানান, অধিনায়কত্ব নয়, পারফর্ম করে দলের জয়ে অবদান রাখতে পারাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সিলেটের সাথে হলো কিছুদিন আগেই শেষ হলো তামিম ইকবালের অনলাইন আড্ডার সিরিজ, যেখানে দেশি বিদেশি ক্রিকেট তারকাদের মেলায় সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার আবারও অনলাইন আড্ডায় এলেন তামিম। ESPN ক্রিক ইনফোতে ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জয়কারের সাথে ভিডিও আড্ডায় জানালেন, ক্যারিয়ারে তার সেঞ্চুরি অনেক কম হয়ে গেছে। সেঞ্চুরির কাছে যেও যেগুলো করতে পারেননি তার অর্ধেক করতে পারলেও আজ অন্যরকম উচ্চতায় চলে যেতে পারতেন তিনি। 130 games in ODIs, I scored 400, and the last 60 where I've scored 900. So actually the numbers are actually going up, but yes, I will like to do more. I think I've missed opportunities, but I like to do more. খেলোয়াড়দের ফিটনেস সবার আগে, তা নাকি তামিম বুঝেছেন মাত্র 5 বছর আগে, যেখানে তার আইডল বিরাট কোহলি। If I'm scoring runs, it doesn't matter how do I look. I had a very bad mindset, Sanjay bhai. I have no shame to accept this. In 2-3 years back, when I sometimes used to see Virat Kohli doing all those gym things, running around, where maybe is not doing the half of what he's doing. আড্ডায় কথা উঠেছিল তামিমের অধিনায়কত্ব নিয়েও, যেখানে অকপটেই স্বীকার করলেন অধিনায়কত্বের থেকে দলকে রান করে জেতানোই তার পছন্দ। সুযোগ থাকলে করবেন, আর সফল না হলে স্বেচ্ছায় সরে যাওয়াটাও তার পছন্দের তালিকায়। Captaincy never excites me. Well, there are people who wants to be a captain, who dreams to be a captain of their nation. Okay, me is someone that I never think about it. I am always felt that if I'm not captain, I'm good enough. If I lead the team through my performances, that's good enough. You don't have to be a captain to be a leader. বাংলাদেশ ক্রিকেটের অনেক অর্জন নিয়ে কথা হয়েছে আড্ডায়, তবে বিশ্বকাপ জিতলেও নাকি 1997 সালের উল্লাস বা উদযাপনকে ছুঁতে পারবে না বলে মনে করেন তামিম। আর 2007 সালে ভারতকে বিশ্বকাপে হারিয়ে বিদায় করে দেবার ম্যাচে নাকি মাঠে মন ছিল না তামিমের। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন নিজের পছন্দের তারকা সচিন, সৌরভ, দ্রাবিড়দের। Because I was too happy to be playing in the same ground with those kind of legends. অলোক হাসান, যমুনা স্পোর্টস। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনা। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।